আশা করছি সবাই ভালো আছেন। টিভিপি স্টোরিটেলার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতোই আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব তা আমাদের সাম্প্রতিককালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে বাংলাদেশের মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি। আমরা সবাই গত 5ই আগস্ট থেকে শুরু করে আজ 9 আগস্ট পর্যন্ত যে সময়টুকু আমরা অতিবাহিত করেছি, এই সময়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন, উৎকণ্ঠিত যেমনই ছিলাম, ঠিক তেমনইভাবে আমরা বিজয় উল্লাস করেছি, আনন্দিত হয়েছি এবং দীর্ঘ সময় পর বাংলাদেশের মানুষ যে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, এটিকে আমরা খুব ভালোভাবে উদযাপিত করেছি। এখন এই মুহূর্তে এসে আমাদের সচেতন হওয়া এবং অপরকে সচেতন করার জন্য অনেক বেশি কাজ করতে হবে। আমি গত কয়েকদিন থেকে যে খবরাখবরগুলো পাচ্ছি এবং যেগুলো নিয়ে আমি বিশ্লেষণ করছি এবং যেখান থেকে আমি তথ্যগুলো যাচাই করার চেষ্টা করছি, তার আলোকে আমি আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা গতকাল নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পর আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি যে বাংলাদেশের সেনাবাহিনী সুন্দরভাবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সে ক্ষমতা হস্তান্তর করেছে বা ক্ষমতার একটা পালাবদল হয়েছে। আমরা সামরিক শাসনের মধ্য দিয়ে গিয়ে এই বিষয়টা করতে হয় নাই, বরং আমরা নিয়মতান্ত্রিকভাবেই অনেকটা করেছি বলে আমরা সবাই মনে করছি। কিন্তু না, বিভিন্ন ধরনের বিশ্লেষক যারা রয়েছেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে, রাজনীতি নিয়ে, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যারা কথা বলেন, তাদের আলোচনায় যেটি উঠে এসেছে অদ্যাবধি পর্যন্ত, সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশে যে একটি গণ অভ্যুত্থান হয়েছে, যে একটি গণবিপ্লব হয়েছে, এইখানে কিন্তু প্রয়োজন ছিল যেহেতু আমরা এটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ঘোষণা করছি, এখানে প্রয়োজন ছিল যে জনতার দাবি মেনে বরং সংবিধানকে পুরোপুরি বাদ দিয়ে বা আমাদের যে বর্তমান যে সংবিধান রয়েছে তাকে পুরোপুরি আমরা, কারণ আমরা অলরেডি সংবিধানকে কিন্তু আমরা না মেনেই আমরা কিন্তু একটি অভ্যুত্থান করেছি। সুতরাং এই সংবিধান মানা অথবা এই সংবিধানের অধীনে যারা রাষ্ট্রকার্য পরিচালনা করছে তাদেরকে মেনে নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের ক্ষমতার পালাবদল হওয়ার প্রয়োজন ছিল না। এখানে বরং একটি বিপ্লবী বিষয় ছিল। এই বৈপ্লবিক বিষয়ের জন্য যেমনইভাবে আমাদের ক্ষমতার পালাবদল হওয়া প্রয়োজন, যেটা ইতিহাসে হয়ে আসছে, তেমনইভাবে হওয়া প্রয়োজন ছিল। জনগণকে সামনে রেখে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা শপথ বাক্য পাঠ করতে পারত। রাষ্ট্রপতির মাধ্যমে শপথ বাক্য পাঠ করে ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতার পালাবদলের কোনো প্রয়োজন ছিল বলে অনেক বিশ্লেষকই মনে করেন না। এবং আমার মনে হয় যদি এই অভ্যুত্থানকে একটি গণ অভ্যুত্থান, একটি বিজয়ের সূচনা হিসেবে ধরা হয়, তাহলে এখানে কিন্তু পুরনো কোনো নিয়ম, বিধি, নিষেধ এগুলো মানার কোনো প্রয়োজন নেই। এবং সেখানে হাইকোর্টের রায় কি বলে, সেটা সংবিধান সিদ্ধ কিনা, এই প্রশ্ন অবান্তর, যেটি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান হাইকোর্টের কাছ থেকে জানতে চেয়েছিলেন গত বৃহস্পতিবার, এবং হাইকোর্ট বলেছিল যে বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো জটিলতা নেই এই প্রক্রিয়ায় যদি ক্ষমতা হস্তান্তর করা হয়। এই বিষয়গুলো নিয়ে তখন মানুষের কাছে অনেক প্রশ্ন দাঁড়িয়েছে যে কেন আমাদেরকে চলমান সংবিধানকে ফলো করতে হবে বা চলমান আইনকে দেখতে হবে, কারণ একটা বিপ্লব হলে সেখানে আর প্রচলিত আইনকে তোয়াক্কা করা হয় না, এটাই স্বাভাবিক, কারণ সেখানে সব কিছু রিফর্ম করতে হয়। তো এবং আমাদের জনতার দাবিও কিন্তু এটি যে আমরা রিফরমেশন চাচ্ছি, আমরা বাংলাদেশের একটি পরিবর্তন চাচ্ছি, আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি যার প্রত্যেকটা সেক্টরে নতুন রূপদান করা হবে। যাই হোক, আমরা জানি, আমরা শুনে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিজ্ঞাগুলো করেছে বা যে আশ্বাস দিচ্ছে জনগণকে, আশা করা যায় যে বাংলাদেশে একটা পরিবর্তন হবে। কিন্তু এই পরিবর্তনের সময় যে ভয়ের কারণ রয়েছে, সেটি আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, জনগণের সাথে আপনাদের অপিনিয়নগুলো শেয়ার করেন, অথবা আপনারা যারা জনগণকে সচেতন করার জন্য কাজ করেন, আপনারা প্রত্যেকেই আপনাদের আওয়াজ তুলতে হবে। স্বাধীনতা অর্জিত হয়েছে, এখনও সেই প্রক্রিয়া শেষ হয় নাই। বিজয় আনন্দ চলবে, কিন্তু সে আনন্দের মাঝে আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের ভেতরে শত্রু ঢুকে পড়েছিল এবং সেই শত্রু এখনও নিশ্চিহ্ন হয়নি। তো কাজেই আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিটি ফা ফেলতে হবে এবং আমাদেরকে যে বুঝতে হবে যে আসলে বাংলাদেশ যে প্রেক্ষাপটে এই অবস্থায় এসে পৌঁছেছে, যে স্বৈরশাসনের অধীনে আমরা 15টি বছর ছিলাম, এখানে রন্ধ্রে রন্ধ্রে এক ধরনের সেট আপ হয়েছে, স্বৈরশাসকের এক ধরনের সেট আপ এখানে হয়েছে, প্রশাসনিক, বিচারিক, যা গুপ্ত প্রকাশ্য নানাভাবে নানা ধরনের সেট আপ দিয়েছে স্বৈরশাসকের ক্ষমতার অধীনে থাকা তৎকালীন সময়কার
প্রশাসনিক ব্যবস্থা অথবা তখন যারা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে ছিল তারা। তো সেটাকে আমরা কিন্তু এখনো উৎখাত করতে পারিনি এবং সেটি নিশ্চিহ্ন হয়ে যায়নি। তো কাজেই এখন আমরা যেভাবে মনে হচ্ছে সবাই বিভিন্ন ছোটোখাটো ইস্যু নিয়ে কথাবার্তা বলছে, ছাত্ররা ছোটোখাটো ইস্যু নিয়ে কথা বলছে যে মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেলো, তরুণরা পেলো, যে কি দুজন উপদেষ্টা রয়েছে যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদের মধ্য থেকে, কিন্তু এটা নিয়ে সমালোচনা হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন তুলছে কি আপনি কি এতে সন্তুষ্ট, আপনি কি এতে খুশি নাকি আপনি অখুশি, এগুলো নিয়ে কথা হচ্ছে। কিন্তু আসলে এগুলো কিন্তু এখন বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ নাই, এবং এটা আমাদের বরং যে মূলধারার দিকে আমরা যাব সেই মূলধারাকে আমাদের বাধাগ্রস্ত করবে। আমাদের যেখানে এখন সচেতন হওয়া দরকার যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের মন্দিরে সহ তাদের ঘর বাড়িতে হামলা হচ্ছে, যে দু একটা খবর আসতেছে, হ্যাঁ সবগুলো সত্য না, এখানে অনেক গুজব আছে, অনেক মিথ্যা রটনা আছে, অনেক প্রোপাগান্ডা আছে, কিন্তু তার বাইরে গিয়ে যে দু একটা ঘটনা সত্য খুঁজে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু খুঁজে খুঁজে একেবারে সেটার প্রতিটি শাখায় শাখায় গিয়ে সেখান থেকে খুঁজে বের করতে হবে যে এটা কীভাবে হলো, এই ঘটনার সাথে কারা সংশ্লিষ্ট। একেবারে এখানে বায়োমেট্রিক একটা ইনকোয়ারি করার প্রয়োজন রয়েছে, যে এখানে একেবারে আপনার মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, চিরুনি অভিযান চালাতে হবে যে এটার পেছনে আসলে কারা রয়েছে, এখানে সাইকোলজিক্যালি কারা ইনভলভ রয়েছে, ইন্টেলেকচুয়ালি কারা ইনভলভ রয়েছে, এখানে ফিজিক্যালি কারা ইনভলভ রয়েছে, এখানে মিডিয়া অকারেন্স দ্বারা অথবা মিডিয়া প্রোপাগান্ডা দ্বারা কারা এখানে সংযুক্ত রয়েছে। এই বিষয়গুলোকে কিন্তু আমাদের এখন অ্যানালাইসিস করা প্রয়োজন এবং এগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন, এগুলো নিয়ে সমালোচনা করা প্রয়োজন, এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা প্রয়োজন, এবং আগামীতে আর কোন কোন ক্ষেত্রে এই প্রোপাগান্ডাগুলো ভারতীয় দালাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা বাংলাদেশে যা তাদের যে দোসর দালাল রয়ে গেছে স্বৈরশাসক হাসিনার সেই দালালদের দ্বারা হোক, এটা খুঁজে বের করতে হবে। আপনি মগ্ন হয়ে গেলে চলবে না, বরং আপনাকে আওয়াজ তুলতে হবে এবং আপনাকে চিন্তার জায়গাটা আপনি যাতে করে আপনার আশেপাশের যে গাছের পাতা নড়ে সেই নড়ার অবস্থা দেখে আপনাকে বুঝতে হবে যে বাতাস কোন দিক থেকে আসছে, হ্যাঁ কারা এটার পেছনে আছে, এইটা চেনার মতো, এটা বোঝার মতো সেই দক্ষতা তৈরি করা প্রয়োজন। এবং এটা তো আপনার 10-12 জন বললে হবে না, এটা আমাদের 18 কোটি মানুষের বাংলাদেশ, এখানে অন্তত 18 লক্ষ মানুষ থাকা প্রয়োজন যারা হচ্ছে গিয়ে এইসব বিষয়ে কথা বলবে, যারা এইসব বিষয়ে আওয়াজ তুলবে, যারা এই সংকটকালীন সময়ে কারা আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রথম ইস্যু এবং আমাদের দেশ গড়ার জন্য প্রথম আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং এই আলোচনা, এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস, এই বিষয়গুলো নিয়ে ইন্টেলিজেন্সি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি আমাদের প্রথম কাজ হওয়া উচিত। একই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশে যারা এতদিন জোট চুরি করে গিয়েছে, যারা জুলুম করে গিয়েছে, যারা সন্ত্রাসী, ডাকাতি, টেন্ডারবাজি, লুটতরাজ, দুর্নীতি করে গিয়েছে, তাদেরকে কিন্তু আপনি ভুলে গেলে চলবে না। এদেরকে নিয়ে আপনার বহুমুখী গবেষণা করতে হবে যে এদের শেকড় কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছে, এদেরকে ধরে 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 খুঁজে খুঁজে বের করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি সমাধান না করতে পারেন, আপনি যদি মনে করেন যে না এতে করে বিভাজন সৃষ্টি হতে পারে, এতে করে আমরা যে অর্জন করেছি সেই অর্জন প্রশ্ন সাপেক্ষ হয়ে যেতে পারে, এটা প্রশ্ন করে বা এই ধরনের কথা বলে কোনো লাভ হবে না। কারণ এই বাংলাদেশের প্রেক্ষাপট, বিপ্লবের প্রেক্ষাপট আর ফ্রান্সের, ইংল্যান্ডের অথবা আমেরিকার বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির বিপ্লব একরকম না। এখানকার বিপ্লব অন্যরকম, এখানকার পলিসি অন্যরকম, এখানকার জিও পলিটিক্যাল আবহাওয়া অন্যরকম। এটা অন্য কোনো দেশের সাথে, অন্য কোনো স্থানের সাথে মেলালে হবে না। আপনি এটাকে রাশিয়ান কোনো রেভলিউশনের সাথে মেলালে হবে না, আপনি এটাকে ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে মেলালে হবে না, আপনি এটাকে ব্রিটিশ রেভলিউশনের সাথে মেলালে হবে না, আপনি এটাকে এই অঞ্চলের রেভলিউশন, দিস ইজ অনলি ফর বেঙ্গালি নেশন, এটা বেঙ্গলি নেশনের রেভলিউশন। এখানকার বিষয়গুলো অন্যভাবে হয়। এখানে বহুজাতিক সংকরিত একটা জায়গা, এখানে বহু জাতির বহু সংস্কৃতির একটা প্রভাব রয়েছে, এখানে বহু দেশের আগ্রহ রয়েছে, এখানে অনেক ধরনের সংকট রয়েছে, এখানে মাথাওয়ালা লোকের সংকট রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। তো কাজেই আমি মনে করি যে আমরা ধারাবাহিকভাবে একই সাথে যেভাবে দেশ পুনর্গঠন নিয়ে কথা বলবো এবং যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো যেমনইভাবে তুলে ধরবো, তেমনইভাবে ন্যূনতম যদি কোনো খারাপ ঘটনা, অপ্রীতিকর অবস্থা তৈরি হয়, কেউ চেষ্টা করে, বিশেষ করে যদি কোনো আলেম ওলামার ইমেজকে ব্যবহার করে অথবা ইসলামকে তুলে ধরা হয় যে এখানে জেহাদিরা বা জঙ্গিরা শাসনকার্য নিয়েছে, তারা এখন ইচ্ছে মতো দেশ লুটপাট করতেছে, নানা ধরনের, মানে আমি কয়েকদিন থেকে যে গুজবগুলো শুনে আসছি তার কোনো ধরনের প্রমাণ নেই, কিন্তু এই গুজবগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে এবং প্রায় 3 লক্ষেরও বেশি ফেক আইডি গত 1-2 মাসে খোলা হয়েছে
এবং এগুলো কারা খুলেছে, এটার রেভলিউশনের পক্ষেরও আছে, বিপক্ষেরও আছে। আপনি চিন্তা করুন, রেভলিউশনের পক্ষের এবং বিপক্ষের এই সংখ্যাটা তো আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না কারা রেভলিউশনের পক্ষে কারা বিপক্ষে, কারণ মানুষকে তো আলাদা করে রং দিয়ে চেনা যায় না। আমরা তাদের কর্মকাণ্ড দিয়ে বা তাদের গতিবিধি দিয়ে আমরা তাদেরকে চিনতে পারবো হয়তোবা। তো এই চিন্তা ভাবনাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি মনে করি আমরা এগুলো নিয়ে ধারাবাহিক কথা বলবো। টিভিপি স্টোরি টেলার চ্যানেলের আপনারা যা দেখবেন এবং যে আলোচনাগুলো, স্টোরিগুলো শুনবেন, আপনারা অবশ্যই এগুলো শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, কারণ আমরা আপনাদের কাছ থেকে যখন আগ্রহ পাবো, আপনারা জানার আগ্রহ প্রকাশ করবেন, তখনই আমাদের এই বিষয়গুলো নিয়ে ফার্দার রিসার্চ করার ইচ্ছা জাগবে এবং আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করার আগ্রহ পাবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।